আচ্ছা হার্ট কি বলতেছি, হার্ট কি করে আমাদের সারা শরীরে একসাথে কাজ করে। একটা হার্ট পাম্প করতেছে মানে কি হচ্ছে, রক্ত চলাচল করে, রক্ত চলাচল করতেছে। রক্তটা কেন চলাচল করতেছে? এই রক্ত না চলাচল করলে কি হবে? কখনো আঙ্গুলের মাথায় একটা রাবার আটকে দেখছেন? সাদা জায়গায় রক্ত চলাচল করতে গেলে সাদা হয়ে যায় এবং লাল হয়ে যায়, মানে লাল হয়, সাদা হয়ে যায়, সাদা হয়, দাগ পড়ে যায়, সবুজ কালার হয়ে যায়, নীল নীল টাইপের সবুজ কালার হয়ে যায়। এবং ওখানে কোনো ইয়ে থাকে না, ওর শক্তিটা আস্তে আস্তে ওখানে টাচ করলে কোনো শক্তি পাওয়া যাচ্ছে না। যারা প্যারালাইজড হয়ে যায় তাদের ওই পার্টে কোনো ব্লাড সার্কুলেশন নাই। তার মানে কি ওখানে কোনো অক্সিজেন যাচ্ছে না। আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে তাহলে ওই পার্টটা নষ্ট হচ্ছে না কেন? ওখানে কি কার্বন ডাই অক্সাইড, ওখানে সবই বেঁচে আছে, শুধুমাত্র ব্লাড সার্কুলেশনটাই হচ্ছে না। ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একবারে নষ্ট হয় না। তো কি হচ্ছে, কি হলো, এখানে ব্লাড সার্কুলেশন যাচ্ছে না মানে কি হবে, অক্সিজেনটাই মানে যাচ্ছে না। তাহলে অক্সিজেন যদি না যায়, এই অক্সিজেন পাঠানোর কাজ কার? শ্বাস নিচ্ছি ফুসফুসের। তাহলে ফুসফুস যেহেতু কাজ করতেছে না, হার্ট ফেল হইলে এটার কি সমস্যা? পুরোপুরি কাজ করবে না, পুরোপুরি কাজ করবে না। ফুসফুস দিয়ে যে আমরা অক্সিজেনটা নিলাম, এই অক্সিজেনটা তো আমরা ফুসফুস থেকে হার্টে পাঠাবো। পাঠাবো। হার্ট কি করবে? ওর রক্তের মাধ্যমে, ভেসেলের মাধ্যমে, আর্টারি ভেনের মাধ্যমে সারা শরীরে পাঠাবে। তাহলে আলটিমেটলি একটার সাথে আরেকটা রিলেটেড, তাই না? এই হার্ট যদি ফেল করে লাংসে পানি জমে যাচ্ছে, তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড। আচ্ছা গেল হার্ট ফেলিয়ার। এরপর আর কি আছে? লিভার সিরোসিস। ওই যে দেখেন লিভার সিরোসিস, জি লিভারে গ্যাস বলতে হচ্ছে না, লিভারের সারা শরীরে ঘা হয়ে ভরে গেছে, এটা হচ্ছে লিভার সিরোসিস। দেখছেন? দেখেন নরমাল লিভারটা কেমন আর এটা কেমন দেখা যাচ্ছে। মানে লিভারের কাজ কি? এটা কি লিভারে ঘা? হ্যাঁ, ওই যে এই যে ছবি, লিভারে চর্বি আসে গেছে নাকি? চর্বি তো আসছে সাথে, এটা হচ্ছে ঘা হয়ে এটার অ্যানাটমি চেঞ্জ করতে পারবো না। এই দেখেন দেখা যাচ্ছে? জি জি দেখো, লিভার সিরোসিস। নরমাল লিভারটা একদম মজবুত, এই কি বলি মসৃণ। এই সেগুলো সবগুলো মানে ময়লা দিয়ে ভরে আছে। এই যে লিভার, ময়লাওয়ালা লিভার, ঠিক আছে? এটা যখন সিরোসিস হয় তখন এর গায়ে গোটা দিয়ে ভরে যায়। প্লাস যদি অনেক সময় হয়তো 2 ঘন্টা হয়তো আমি সবগুলা ছবি দেখাতাম আলাদা আলাদা করে, সুন্দর সুন্দর ছবি। হ্যাঁ, লিভার সিরোসিস। আমার নামও হসপিটালে ভর্তি, তার লিভার সিরোসিস, ঠিক আছে? 2 দিন ধরে হসপিটালে ভর্তি। এটা হলে আস্তে আস্তে লিভারটা কি পচে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। এই যে আমি বললাম নানু অসুস্থ, নানুকে ডক্টর বলছে 6 ভাগের 5 ভাগই নষ্ট হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। পেট ফুলে, লিভার সিরোসিস হলে পেটের ভিতর পানি চলে আসে, পুরো পেট ফুলে একদম পেটের ভিতর পানি চলে গেছে, ঠিক আছে? তাহলে লিভার সিরোসিস এটা কি পারবো পরীক্ষার সময় লিখতে পারবো? লিভার সিরোসিসটা কি? লিভারে চর্বি জমে গেলে বা লিভারে ঘা হয়ে গেলে তাকে, ওই যে লিভারে ঘা হয়ে গেছে, দেখেন এই ছবিটা। সিরোসিস বানানটা একটু শিখতে হবে নিজেদের। CIRRCHOSIS। শুনেন একটা কথা বলি, আইটিস মানে ম্যাডাম এই যে এখানে আছে, লিখে এখানে দিছি, লাগবে ওইটা ওইটা আছে, লিখে দিছি সিআই আমরা সামনে HOSIS লিখে দিছি তো। আমরা এইচ ছিল শুনেন একটা কথা বলি, আইটিস মানে আমি যেমন বলছি সারা জীবন জানবেন, আইটিস মানে ইনফেকশন। ইনফ্লামেশন কেউ আমার সামনে বলবেন না, ইনফেকশন, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে লাস্টে সিস যদি কোথাও দেখেন, এই সিস মানে হচ্ছে ডিজিজ। কোথাও যদি সিস দেখি তার মানে হচ্ছে এটা অসুখ, ডিজিজ। হ্যাঁ, এখন সিস লেখা কিছু আমাকে বলতে পারবেন? সিরোসিস যেমন বললাম, এরকম আরেকটা আছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস আছে, হ্যাঁ, ওটাও ডিজিজ। আরো আছে তাহলে প্যানক্রিয়াটিস, এটা তো রোগ না? প্যানক্রিয়াটাইটিসের লাস্টে তো আইটিস আছে, আইটিস মানে ইনফেকশন, আর সিস মানে হচ্ছে ডিজিজ। যেখানে সিস লেখা দেখবো বুঝবো এটা একটা ডিজিজ, অসুখ। মানে ওটা মানে পচে গেছে, পচে গেছে না, অসুখ মানে এটা একটা কোনো রোগ, ঠিক আছে? এই যে দেখেন লাস্টে আরো 2টা আছে মনে হয়, না ওটাও সিরোসিস লিখছে। সিস মানে অ্যামিবিয়াসিস কখনো শুনছি? অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিস শুনছি? মেডিসিনে পড়ার কথা। আচ্ছা, না বললে যখন আসবে তখন বলবো। আচ্ছা, লিভার সিরোসিস শেষ? জি। আর কি কি আছে সহজ দেখে নিই। অ্যামিবিক লিভার সিরোসিস, লিভার সিরোসিস তো আমরা একবার লিখছি না, আর দরকার নেই।
তারপরে হচ্ছে অ্যাকিউট হেমোরেজিক ফিভার, ম্যালনিউট্রিশন। আচ্ছা ম্যালনিউট্রিশনটা লিখো। লিভারের চর্বি লিভারের চর্বি করে লিভারের বাড়বে। ম্যালনিউট্রিশন মানে কি? অপুষ্টি। নিউট্রিশন মানে পুষ্টি, ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি। তাহলে এই সবগুলো হচ্ছে প্লুরাল ইফিউশনের কারণ। এই কটা থাকলেই হবে পরীক্ষার সময়। এগুলো থেকে 5টা 6টা যার যে কটা খুশি লিখেন। আমার মনে হয় 7টাই পারার কথা। লিভার সিরোসিস লিখতে একটু সমস্যা হইতে পারে, বাকি সবই লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে কি কি বলছি? প্লুরাল ইফিউশনের কজ পালমোনারি টিবি, লাং ক্যান্সার, লাং ইনফেকশন, প্যানক্রিয়াটাইটিস, হার্ট ফেলিওর, লিভার সিরোসিস আর ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন কি বুঝায়? অপুষ্টি। অপুষ্টি। এবার আসছে হচ্ছে লক্ষণ। যদি লাংসে পানি জমে যায় তাহলে কি কি সমস্যা হবে? সাইন সিম্পটম কি কি থাকবে? শ্বাসকষ্ট দেখা দিবে ম্যাডাম, ব্রেথলেসনেস। এটা মুছে দেই। জি জি জি। পরীক্ষায় কিন্তু কোশ্চেন ইংলিশে আসবে, বারবার বলতেছি। শীটের মধ্যে লক্ষণ লেখা, পরীক্ষার লক্ষণ আসবে না। সাইন সিম্পটমও আসতে পারে, ক্লিনিক্যাল ফিচারও আসতে পারে, একই জিনিস, মানে হচ্ছে লক্ষণ। জি। লক্ষণ কি কি থাকবে? আমার ফুসফুসে পানি জমেছে, ফুসফুসে যা খুশি তা হোক, ফুসফুস দিয়ে তো আমরা শ্বাস নেই, তাহলে শ্বাসকষ্ট হবে, আর আগের মতো শ্বাস নিতে পারবো না। এক নাম্বার হচ্ছে ব্রেথলেসনেস। কারো যদি বাংলায় লিখতে না পারেন তাহলে ইংলিশে লিখবেন, ইংলিশে লিখতে না পারলে বাংলায় লিখবেন, ব্রেথলেসনেস অথবা শ্বাসকষ্ট। আচ্ছা ব্রেথলেসনেস বললাম, কি হবে? শ্বাসকষ্ট হবে, যেহেতু আমাদের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট। সাথে আমাদের চেস্ট পেইন হবে, মানে কি? চেস্ট পেইন মানে হচ্ছে বুকে ব্যথা, চেস্ট পেইন হবে। এরপর কি হবে? তারপর আছে হচ্ছে কাশি, কাশি হবে। কাফ যদি কেউ না লিখতে চান কাশি লিখবেন, কোনো সমস্যা নেই। চেস্ট পেইন না লিখে বুকে ব্যথা লেখা যাবে। এরপরে 4 নাম্বার বলছে কারণজনিত লক্ষণ, রোগের লক্ষণ। যে রোগটা হবে সেই রোগের কারণ। হার্ট ফেলিওর যদি হয় তাহলে কি হবে? হার্ট ফেলিওরে কি হবে? হার্ট ফেলিওর হলে হার্টের বেশি মরার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে ওটাই গেল। প্যানক্রিয়াটাইটিস হলে দেখা যাবে পেটের এই সাইডে প্যানক্রিয়াস থাকে, ব্যথা হচ্ছে, তাই না? আর কি হবে? লিভার সিরোসিস, ব্যথা। লিভার থাকে কোথায়? লিভারটা কি ডান দিকে? ডান পাশে। এই যে এই লিভারটা এখানে থাকে, ঠিক আছে? এখানে থাকে মানে হচ্ছে ডান পাশে থাকে। এই অংশটা বাম দিকে চলে যায়, কিন্তু পেছনে ভাইয়া কি নিয়ে ব্যস্ত? আচ্ছা, তাহলে এইটা পুরোটাই থাকে ডান দিকে, আর একটুখানি পার্ট বাম দিকে চলে যায়। যখন ওই সিরোসিস হয় না, তখন এই লিভারটা অনেক বড় হয়ে যায়। লিভারের কাজ কি? পুরো শরীরের মেইন অর্গান হচ্ছে লিভার। লিভারের কাজটা কি? রক্তটাই তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে? লিভার থেকে তারপরে এই দেখেন পিত্তথলি, এটা কি? এটা গল এটা ব্লাড, গল ব্লাড। পিত্তথলি, পিত্তথলি। এখানে কি হয়? পিত্তরস, পিত্তরস থাকে, যেটা মুরগির মাংস থাকলে আমরা আলাদা করে রাখি। কেন? কারণ এটা খাবারটাকে নষ্ট করে ফেলে। এটা মুরগির মাংসটা পুরোটা নষ্ট করে দিবে। তাহলে এই পিত্তরস যদি আমাদের শরীরে ছড়ায় পড়ে তাহলে কি হবে? এই লিভার সিরোসিস হইছে মানে ও কাজ করতেছে না, লিভারটা কাজ করতেছে না মানে ও কাজ করতেছে না। তাহলে ওর ভেতরের যে খারাপ পানিগুলো আছে, বিষাক্ত পানিগুলো ও শরীরে ছড়া যাচ্ছে না, ক্ষতি হবে না, ঠিক আছে? মুরগির মাংস, সামান্য একটু মুরগির মাংসের মধ্যে অল্প একটু ছোট্ট পিত্তথলি থাকে, আমরা এটাকে সরাই রাখি। তাহলে এটা যদি না সরাই রাখি
এটা যদি সেফ না থাকে তাহলে কি হবে বুঝতেছেন তো? পুরো শরীরে বিষটা ছড়ায় যাবে, সেই জিনিসটাই হচ্ছে। আর এই লিভারের কাজ হচ্ছে এটার ভিতরে আমাদের রক্ত তৈরি হয়, ঠিক আছে? দেখেন এই যে দেখে বোঝা যাচ্ছে ওর কালারটা কি লাল। আমাদের কারো শরীরে অ্যানিমিয়া হলে রক্ত শূন্যতা হলে বলে বেশি বেশি কলিজা খাইতে, তাই না? এই লিভার মানেই হচ্ছে কলিজা, এটা হচ্ছে মানুষের কলিজা। মানুষের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে এটা, ঠিক আছে? মানে লিভারের কাজ হচ্ছে রক্ত তৈরি করা। হ্যাঁ, রক্ত তৈরি করে। শুধু রক্ত তৈরি করে না, ওই যে বাইলটাকেও সেভ করে রাখা, না হয় সারা শরীরে বিষ ছড়ায় যায়। এটা হচ্ছে আমাদের শরীরে বর্জ্য পদার্থ। আচ্ছা গেল, এরপর কি আসতেছে? 5 নাম্বার কারণ এটা বলছে হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে কি কেউ জানি? শুনেছি ট্যাকিকার্ডিয়া বা ডিকার্ডিয়া ব্লাড প্রেসার চ্যাপ্টারে পড়ার কথা। হ্যাঁ। ট্যাকিকার্ডিয়াটা হচ্ছে আমাদের নরমাল প্রেসারটা কত? নরমাল প্রেসারটা হচ্ছে 120/80 120/80। 80 যদি প্রেসারটা 120 এর উপরে চলে যায় 120 সেটা আমরা বলি কি, আমরা মনে রাখার জন্য মানে আমরা ফ্রেন্ডরা মনে রাখতাম কিভাবে ট্র্যাকের বাইরে চলে ট্র্যাকের বাইরে চলে গেছে সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। আর যদি 80 এর নিচে চলে আসে তাহলে সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই যে এখানে বসে ট্যাকিকার্ডিয়া, যদি আমাদের ফুসফুসে মানে কি প্লুরাতে যদি পানি জমে যায় তখন আমাদের ট্যাকিকার্ডিয়া হবে, আমাদের প্রেসার বেড়ে যাবে, ঠিক আছে? যদি কেউ ট্যাকিকার্ডিয়া লিখতে না পারেন তাহলে বাংলায় লিখে দিবেন প্রেসার বেড়ে যাবে। বুঝতেছেন কি বলছি? আমি কি বলি এদিকে দেখেন, 3টা বলছি কি কি? একটা শ্বাসকষ্ট, মুখে ব্যথা আর কাশি। কারণ যদি মনে হয় আমি এগুলো ইংলিশে লিখবো, লিখেন, কোনো সমস্যা নাই। 4 নম্বরে আসতেছে কি? ট্যাকিকার্ডিয়া লিখতে না পারলে লিখবেন প্রেসার বেড়ে যাবে, বাংলায় লিখবেন। আর ট্যাকিকার্ডিয়া কি জিনিস আমি বলে দিছি, ট্যাকিকার্ডিয়া বানানে কিন্তু আর নাই, ট্র্যাকিকার্ডিয়া না, ট্যাকিকার্ডিয়া। তারপরে আছে কি? পারকাশন করলে ডাল সাউন্ড পাওয়া যাবে। পারকাশন কি জিনিস কেউ কি জানি? পারকাশন কখনো করতে দেখছি না। এই যে আমাদের কি আছে, এদিক দিয়ে রিবস আছে না, বুকের খাঁচার মধ্যে রিবস আছে না, এই যে কই ওর বুকের খাঁচা কই, রিবসের উপরে 2টা করে আঙ্গুল, এভাবে 2টা আঙ্গুল দিয়ে এই যে মাঝখানের আঙ্গুলটা দিয়ে এভাবে ট্যাপ করলে একটা সাউন্ড পাওয়া যায়। কখনো দেখবেন ট্যাপ করে, নিজেরটা নিজে করলে পাওয়া যাবে না, বাসার মানুষের ট্যাপ করে দেখবেন। ট্যাপ করলে, হ্যাঁ আঙ্গুলের উপরে ট্যাপ করলে এখানে একটা সাউন্ড পাওয়া যায়। এই সাউন্ড দিয়ে আমরা বুঝি, আপনারা হচ্ছে দেখতে দেখতে বুঝবেন, এখনই বুঝবেন না। ওটা হচ্ছে সাউন্ডটা যখন একদম ডাল সাউন্ড, মানে সাউন্ড নাই বলতে গেলে। কিছু আছে আমি বলি, কলস যদি খালি থাকে তাহলে কি হবে? ওটার মধ্যে বাড়ি দিলে সাউন্ড কেমন হবে? যদি খালি থাকে এটার সাউন্ড কেমন হবে? খালি থেকে সাউন্ড বেশি হবে, মানে সাউন্ড চেঞ্জ হবে তো, হ্যাঁ। একরকম তো থাকবে না। তাহলে যখন আমাদের এই বুকের ভেতরে পানি জমে থাকবে তখনের যে সাউন্ড আর বাতাস থাকলে যে সাউন্ড একরকম হবে না, পার্থক্য হবে না? বাতাস না থাকলে এটাই বলছে, যখন আমাদের পানি থাকবে তখন সাউন্ডটা ডাল সাউন্ড হবে, মনে হবে পানি ভর্তি একটা বেলুন অথবা একটা পলিথিন, এটার মধ্যে আমরা আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি, সেই সাউন্ডটা হবে, ঠিক আছে? কি সাউন্ড আমরা কেটে দিলাম? ডাল সাউন্ড বলে, ডাল সাউন্ড। ডাল মানে হচ্ছে সাউন্ড কম, ঠিক আছে? তাহলে যখন আমরা পারকাশনটা বলতেছি, এই যে 2 আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে আমরা যখন ট্যাপ করব আমাদের রিবসের উপরে ট্যাপ করলে সাউন্ড পাওয়া যায়। মেয়েদের চেয়ে ছেলেদের উপরে যদি পারকাশন করি তাহলে সাউন্ডটা ভালো বোঝা যায়, আর বিশেষ করে যারা শুকনা তাদের উপরে পাওয়া যায়। এরপরে আসছে কি? পারকাশনের কথা গেল, তাহলে কি লিখবো আমরা? এই লাইনটা কি লিখতে পারি? পারকাশন করলে ডাল সাউন্ড পাওয়া যাবে। পারকাশন মানে হচ্ছে যে আর প্রেসার কমে গেলে, প্রেসার কমে যাবে, ওটা তো বলছি প্রেসার বেড়ে যাবে, কমে যাবে। এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া প্রেসার বেড়ে যাবে। 4 নাম্বার লাইনটা হচ্ছে প্রেসার বেড়ে যাবে। ট্যাকিকার্ডিয়া ইংলিশ বাংলা দুইটাই লিখতেছি, কিন্তু যে যেটা পারবেন লিখবেন, কোনো সমস্যা নেই। স্যার পারকাশন হচ্ছে ম্যাডাম 2 ফিঙ্গার লাংসের উপরে 2 ফিঙ্গার সাউন্ড। ওভাবে লিখলে হবে না, মাথা বলি না, এটা বানাই লিখলে হবে। কুশন বানান তো দেখছেন, কুশন বানান লিখলে পারকাশন বানান হয়ে যাবে। পারকাশন করলে ডাল অথবা কম সাউন্ড পাবো, এটা গেল। এবার আসতেছে কি? তারপরে সবার শেষেতে আসতেছে হচ্ছে অস্কালটেশন করলে কি পাবো?
অসকালটেশন, অসকালটেশন কি এবার বলেন? একটা বলছি পারকাশন, এবার বলেন অসকালটেশন কি জিনিস? অসকালটেশন বেশি সাউন্ড পাওয়া যাবে না, হুম বেশি সাউন্ড পাওয়া যাবে। গেলো সাউন্ডের কথা বলতেছি না, অসকালটেশনটা কি জিনিস এটা বলেন। অসকালটেশন হচ্ছে আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখি না, স্টেথোস্কোপ বুকের উপরে বসাই যে আমরা হার্টের সাউন্ড শুনি, বুকের সাউন্ড শুনি, ওটাকে বলে অসকালটেশন। অসকালটেট মানে শোনা, কান দিয়ে শোনা, ওটাকে বলে অসকালটেট। অসকালটেশন করি আমরা কি দিয়ে? ডাক্তাররা কি দিয়ে অসকালটেশন করে? কান বুকের মধ্যে রাখলে বুকে শব্দ শোনা যাবে? তাহলে স্টেথোস্কোপ দিয়ে তো শুনতে হবে, তাই না? তাহলে স্টেথো দিয়ে, শুধু স্টেথো লিখতে হবে, স্টেথোস্কোপ লিখতে গেলে বানান ভুল করবেন। স্টেথো দিয়ে অথবা অসকালটেশন করলে সাউন্ড কম পাবো, এতটুকু লিখতে হবে, সহজ ভাষায় এতটুকু লিখবে, ঠিক আছে? আর কেউ যদি মনে করেন বড় করে লিখো তাহলে সেটার জন্য শীট আছে। অসকালটেশন করলে ব্রেথ সাউন্ড কম পাবো অথবা ইনফিউশন অঞ্চলে বিট সাউন্ড কম পাবো। ইনফিউশন অঞ্চল বলতে বুকে পুরো বুকে, হ্যাঁ ফুসফুস সব বুকে থাকে। কোনটা কোনটা? এস টি ই সি না, এটা ই টি এইচ ও, স্টেথো। স্টেথো দিয়ে অথবা অসকালটেশন করলে, স্টেথো দিয়ে দিয়ে যে দেখি আমরা, এটাই হচ্ছে অসকালটেশন। অসকালটেশন করলে সাউন্ড কম পাবো, কি সাউন্ড? ব্রেথ সাউন্ড বা বুকে সাউন্ড কম পাবো। শুধু সাউন্ড লিখলেই হবে। সেবার বসে চিকিৎসা কি? চিকিৎসা এখানে লিখে নাই, আমি তো আপনি দিবেন, আমি বলে দিচ্ছি। শেষ লেখা। জি ম্যাম। ইনভেস্টিগেশন। আচ্ছা বলেন তো এই সমস্যাটা হলে আমরা কি টেস্ট দিব? এক্সরেটা দিব, বুকের এক্সরে প্রথমত। যদি বলি যে একটা মাত্র টেস্ট দেওয়া যাবে তাহলে সেটা হচ্ছে বুকের এক্সরে, হ্যাঁ? বুকে আল্ট্রাসাউন্ড দিলেও কাজ হবে না, শুধু স্টেথো দিয়ে শুনলেও কোনো কাজ হবে না। তাহলে আমাদের একমাত্র উপায়, একটা পারফেক্ট উপায় হচ্ছে এক্সরে করতে দিব। এক্সরেতে আমাদের দেখা যাবে যে কি শ্যাডো আসতেছে, পানি আসতেছে নাকি বাতাস আসতেছে, কতটুকু, যদি পানি থাকে তাহলে পানিটা নিচে নাকি উপরে, কোথায় আছে এটা জানা যাবে, ঠিক আছে? একটু পরে আমি এক্সরে ছবি হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এক্সরে ছবিটা মানে আমি দেখাবো। আচ্ছা তাহলে হবে, লক্ষণগুলো কি কি আছে? শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, কাশি হবে, আর কি? প্রেসার বেড়ে যাবে, প্রেসার প্রেসার কমে বেশি যাবে। থাকবে, পারকাশন করলে ডাল প্রেসার কমে যাবে, না স্যার কি প্রেসার বেড়ে যাবে। প্রেসার বেড়ে যাবে। তারপর হচ্ছে পারকাশন করলে মানে ওই যে আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে দেখলে সাউন্ডটা হচ্ছে ডাল পাবো অথবা কম সাউন্ড পাবো। আর অসকালটেশন, স্টেথো দিয়ে কানে শুনলে তখনও সাউন্ডটা কম শোনা যাবে। নর্মালি স্টেথো যদি কখনো পান, কারোর কাছে থাকে, বুকে বসায় দেখবেন শো শো শব্দ হয়, একটা বাতাসের শব্দ হয়, হ্যাঁ? যদি এরকম বুকের মধ্যে হচ্ছে পানি জমে যায় তখন কম সাউন্ড পাওয়া যাবে। স্টেথো বসাইলেও সাউন্ড এতটা ভালো শোনা যাবে না, ঠিক আছে? গেল এটা। চিকিৎসা কি দিব? ইনভেস্টিগেশন কি দিলাম? ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি, তারপর হচ্ছে বুকের এক্সরে, প্রথমত এক্সরে, একটা হলো সিবিসি এক্সরে। কোথা থেকে আসতেছে? শুধু এক্সরেই বলবো, বুকের X-ray। পরীক্ষায় আসতেছে না, এটা আসবে না। পাবলিকে ইনভেস্টিগেশনটা আসে না, ঠিক আছে? বোর্ডের দিকে দেন, আমার দিকে নেই, বোর্ডের দিকে দেন। বলে দিন। ইনভেস্টিগেশনটা পরীক্ষায় আসে না, তারপরে বলে রাখলাম যদি এরকম পেশেন্ট থাকে তাহলে কেউ যদি বলে আমার বুকে ব্যথা হচ্ছে, অনেকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে, তাকে একটা বুকের এক্সরে দিবেন। যেটা হইতে পারে প্লুরালিটেশন বা অন্য কোনো অসুখ, বুকের সমস্যা নিয়ে আসলে তাকে চেস্ট এক্সরে দিবেন, ঠিক আছে? গেল ওইটা। তারপর ট্রিটমেন্ট কি দিব আমাকে এখন বলেন। যদি কারো শ্বাসকষ্ট থাকে তাহলে তাকে কি ট্রিটমেন্ট দিব? আর কি? ম্যাডাম যদি শ্বাসকষ্ট থাকে আমরা যেটা করি, আগে থেকে আমরা রোগীর অবস্থাকে শুনলে জ্বর আসলে মেডিসিন কে দিছে? 35 টাকার ওষুধ আপনি লিখলে আপনাকে আয়সা বলবে যে ওষুধ দেন, আমাকে ওষুধ সব টাকা দেন। অ্যান্টিবায়োটিক কখনোই সবার আগে দিব না। অ্যান্টিবায়োটিক যে দিবে সে হচ্ছে পেশেন্টের সবচেয়ে বড় শত্রু। অ্যান্টিবায়োটিক আগে দিতে হয় না, এটা ভবিষ্যতে লং টার্ম ইফেক্ট করে মানুষের শরীরে। ম্যাডাম একটা কাশি সিরাপ দিব।
দিলাম। তারপরে কাশ ছিল, কাশির সিরাপ অথবা মন্টিলুকাস দিলাম। ঠিক আছে, আর কি? চেস্ট পেন, বুকে ব্যথা। কি দিব? এনজিওলাইটিক দিব, যেটা খাইলে প্রেসার কমে। ঠিক আছে? বুকে ওর প্রেসারটাও কমবে, টেনশনও কমবে, সব মিলে ওর বুকে ব্যথাটাও কমবে। আর কি দিব? শ্বাসকষ্টের জন্য ওই যে মন্টিলুকাস দিছি, ব্রঙ্কোডাইলেটরও দিতে পারি। ব্রঙ্কোডাইলেটর এটা কি একসাথে অ্যামোনিয়াম মিথাইল সালফেট একসাথে কি দেওয়া যাবে ম্যাডাম? ব্যথার জন্য। ম্যাডাম মন্টিলিউকাস আর ব্রঙ্কোডাইলেটর একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, একসাথে দেওয়া যাবে। ঠিক আছে? সালবিটামল condition দ্যাট বুঝে। মেনশনস এগুলা। তারপরে হচ্ছে প্রেসার বেড়ে গেলে কি দিব? একটু আগেই বলছি, চেস্ট পেন কমানোর জন্য আমরা প্রেসার কমানোর ওষুধ দিই। হ্যাঁ, এনজিওলাইটিক দিই, প্রেসার কমানোর ওষুধ দিই, টেনশন কমানোর ওষুধ দিই, ওটা দিয়ে প্রেসার কমে প্রেসার যাচ্ছে। কমে যাবে না। তারপর আর কি ডাল সাউন্ড পাচ্ছি, আর এটা ওই সাউন্ডের জন্য হচ্ছে আমরা সাউন্ড এমনিও কম পাইতে পারি। আমার স্টেথোস্কোপ নষ্ট, সাউন্ড কম আসবে না, তাহলে ওই সাউন্ড কম আসছে দেখে আমার স্টেথোস্কোপ নষ্ট, আমি পেশেন্টকে বলে দিলাম আপনার তো প্লুরাল ইনফিউশন হয়েছে, হবে? ব্রঙ্কোডাইলেটর ড্রাগ দিলে ম্যাডাম এমনি আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার সাউন্ড হচ্ছে ক্লিয়ার, কিন্তু আমি এক্স-রে রিপোর্ট দেখে তারপরে বাকি ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? এখন আমার হইতেই পারে আমার স্টেথোস্কোপ নষ্ট, এটা তো খারাপ কিছু না, ওটা একটা যন্ত্র, নষ্ট হইতেই পারে। তাহলে ওই যন্ত্রের উপর ডিপেন্ড করে আমি একটা পেশেন্টকে প্লুরাল ইনফিউশনের ট্রিটমেন্ট দিব না। আগে দেখবো যে আমার এক্স-রে কি বলে। এক্স-রে যদি বলে যে হ্যাঁ তার প্লুরাল ইনফিউশন হয়েছে, তাহলে তার পানিটা কিভাবে কমানো যায় সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? কিন্তু শুরুর ব্যবস্থা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট কমাতে হবে, কাশি কমাতে হবে, প্রেসার কমাতে হবে, এগুলো হচ্ছে আমাদের প্রথম চিকিৎসা থাকবে, তাই না? ঠিক আছে, তাহলে কি কি দিব? মন্টিলুকাসটা একটা, ব্রঙ্কোডাইলেটর একটা, মন্টিলুকাসটা হচ্ছে ট্যাবলেট, কত এমজি? 10 mg 10 এমজি দিই, বাচ্চাদের জন্য 4 বাচ্চাদের জন্য 4 mg। ঠিক আছে? একবেলা হ্যাঁ, মন্টিলুকাসটা একবেলা দিলেই হবে। তারপর আর কি দিব? ব্রঙ্কোডাইলেটর, ব্রঙ্কোডাইলেটর দিব। কি দিব? ব্রঙ্কোডাইলেটর সালবিটামল, কি আছে? লেভোসালবিটামল 2 mg আছে, 1 mg আছে। সালবুটামল আছে, লিবুসালবুটামল আছে, অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, ডক্সোফাইলিন, হ্যাঁ, বহুত কিছু আছে। এগুলো আছে। এরপর আর কি দিব? অ্যাঞ্জুলার অ্যাঞ্জিওলাইটিক। অ্যাঞ্জিওলাইটিক লাইটিক মানে হচ্ছে কমানো, এনজিও মানে হচ্ছে এনজাইনা, এনজাইনা মানে হচ্ছে প্রেসার। জেনারিক অ্যাঞ্জিওলাইটিক না, জাইরিল ঘুমাই, প্রচুর ঘুম আসে, ওটা না, জাইরিল না। এনজিওলাইটিক দিব। কি দিব? ইন্ডিভার আছে, ইন্ডিভার হচ্ছে এনজিওলাইটিক, প্রেসারটা কমায়। প্রোপানল আছে, প্রেসার কমায়। আর কি আছে? আর এই দুটো বাদ, এরা হচ্ছে চেস্টের রিপোর্ট আসার পর, এক্স-রে রিপোর্ট আসার পর। ঠিক আছে? ইন্ডিভারটা প্রেসার কমায়। হার্টের সাউন্ড এনজিওলাইটিক হার্টবিট কমায়। ঠিক আছে? ইন্ডিভার 10 আছে, আর মনে হয় 4 5 আছে, কি 40 আছে। 4 না 5 আছে, 40 আছে 40 আচ্ছা, তাহলে ম্যাডাম এটা কি কোনো জেনেরিক নেম এনজিওলাইটিক? না না, এনজিওলাইটিকটা একটা গ্রুপের নাম, যেটা হচ্ছে প্রেসার কমানো, গ্রুপের নাম। এনজিওলাইটিক কোনো জেনারিক নেম না। ঠিক আছে? লাইটিক মানে বললাম না, লাইটিক মানে কমানো, এনজিও মানে এনজাইনা, প্রেসারটা কমানো। অ্যাঞ্জিওলাইটিক গ্রুপ যদি হয় আমরা অ্যাঞ্জিওলাইটিক ম্যাডাম, জেনারিক নেমগুলো কি হবে ওখানকার? কি কি আছে? ওই যে প্রেসারের ওষুধ যেগুলো আছে সবই ওগুলো, এনজিওলাইটিক, ওগুলো। হ্যাঁ? সবগুলো এনজিওলাইটিক। ম্যাডাম অ্যাডনল, বিজোপ্রোল এগুলা? হ্যাঁ, অ্যাটিনোলল, বিসোপ্রোলল, প্রোপানল, টিমোলল সব আছে। এই সালবুটামল দিয়ে কি অ্যামলোডিপিং, নিপেডিপিং, হ্যাঁ? সালবুটামল দিয়ে ট্যাবলেট আকারে খাবে ট্যাবলেট ট্যাবলেটই খাবে। বেশি সমস্যা হলে তখন স্প্রে করে, ইনহেলার না। এটা কয়বেলা খাবে দিবেলা কি সালবুটামলটা? অ্যাঞ্জিওলাইটিক গ্রুপ, কারণ দুই এটা তিন বেলা জেনারিক নেয়, হচ্ছে অ্যাডনল, বেশিরভাগই নেয়। যখনই শ্বাসকষ্ট হচ্ছে তখনই তো নেয়, ইনহেলারটা তখনই নেয়, দুই তিন বেলা। মানে অ্যাঞ্জিওলাইটিক ঠিক আছে? প্রেসারের উপর সালবুটামলটা নরমালি আমরা হচ্ছে নেবুলাইজ করি, ওটা একটু ভালো কাজ করে। নেবুলাইজ ফুড করা না, লেভোসালবিটামল বাচ্চাদের জন্য ইয়া শেষ, নিজেদের গল্প। বাচ্চাদের লেভোসালবিটামল একটু হাই হয়ে যায়। That's the time. এর ম্যাডাম তিনটে কাজ করবে গ্লোসারটান, পটাশিয়াম। হ্যাঁ, অনেকগুলো আছে, ওষুধের নাম বলতে গেলে শেষ হবে। এখানে তিনটে কাজ করবে এই গল্প শেষ হয়েছে আপনাদের? ম্যাডাম মন্ডলুকাস সালবুটামল অ্যাঞ্জুলাইটিক তারপর আর লাগবে আর কিছু লাগবে না। প্রেসারের সব ওষুধই হচ্ছে মন্টিলুকাসকে অ্যাঞ্জেলাটিক ওসি। না হ্যাঁ মানে তিনটে ওষুধ এই তিনটেই চলবে। প্রেসারের সব ওষুধই হচ্ছে অ্যাঞ্জিওলাইটিক। বেশি শ্বাসকষ্ট থাকে তাহলে ওই প্রেসার যে কোনটা দিবেন মানব যে হইলেন কেউ ফেলে দিতে এই যে দেখেন প্লুরাল ইনফিউশন দেখেন আগে। হ্যাঁ দেখেন দেখেন ওই এই সাদাটা কি? সাদাগুলা পানি মানে পানি জমে আছে ম্যাডাম। সাদাগুলা পানি, বাতাস না। কালোগুলা বাতাস। কুয়াশার মতো হয়ে গেছে। এই কুয়াশা জমলেই আর নিঃশ্বাস নিতে পারে না। ওভারটেকে দিতে পারবে ম্যাডাম কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হলো ম্যাডাম এই যে এক্সরেটা আমরা করব, এই যে সাদা অবস্থায় আছে তার মানে হচ্ছে ইনফেক্ট, মানে এই রোগের মধ্যে এটার মধ্যে পানি। মানে স্বাভাবিক কালো থাকবে ম্যাডাম। সাদা পাটটা কালো থাকতে হবে। অ্যাকচুয়ালি ক্লিন থাকে মানে কি কালো থাকে? কালো থাকে। কালো, হ্যাঁ, কালো থাকতে হবে। আর কারণ কি? মাঝখানে যে ফোঁটা ফোঁটা দাগ থাকে ফুসফুসের ভেতরে বলতেছি, ফুসফুসের ভেতরে থাকে
বাতাস, তাই না? জি। এটা হচ্ছে নরমাল। যদি এখানে পানি জমে যায় সেটা হচ্ছে অ্যাবনরমাল। Abnormal। তাহলে এই যে পানি জমে গেছে এটা সাদা, থাকার কথা ছিল কালো। আপু কি নিয়ে ব্যস্ত? এই যে তাকে না দিতে আমি ক্লাস থেকে যাওয়ার পর এখন দেখতে পাই সামনে। এই যে দেখেন, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। সাদা পার্টের মধ্যে ইফিউশন হইছে, মানে পানি জমে গেছে। কার ভেতর? প্লুরাল ভেতর। Plural ভেতর। ঠিক আছে? এক্স-রেতে এটা আসছে। সাদা অংশটা এই যে এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটার মধ্যে পানি জমে গেছে। আরো অনেক আছে। এই দেখেন, এটার আরো খারাপ অবস্থা। এটার হচ্ছে এটা কিভাবে পুরোটা ওই হয়ে যায়? পাশটা দেখেন কালো, একদম ডার্ক হয়ে গেছে না? তার মানে এক পাশ হচ্ছে। দুই পাশেই নষ্ট। এটার মধ্যে বেশি বাতাস জমে গেছে, এই পাশে বেশি পানি জমে গেছে। ও বাতাস জমলে কি হয় সেটা নেক্সট ক্লাসে বলবো। পরের টপিকে বাতাস জমলে একদম কালো হয়ে যায়। মানে বেশি কালো হলে বাতাস জমছে। এটাও সমস্যা, এটাও সমস্যা। সমস্যা বেশি কোনটা ম্যাডাম? দুইটাই সমস্যা। দুটোই সমস্যা। মানে বাতাস না ঢুকলে মানে হাড়গুলো দেখা যাবে না। এটার পুরো একটা সাইড পুরোটাই পানি দিয়ে ভরে গেছে। দেখা যাচ্ছে? জি। তাহলে এগুলো সবই হচ্ছে, এটার আবার ওই যে বাম পাশে, অন্য পাশে, এগুলো সবই হচ্ছে প্লুরাল ইফিউশন, পানি জমে গেছে। পানি পুরোই ভরে গেছে। পানি জমা আর বাতাস জমা আলাদা আলাদা ট্রিটমেন্ট। দুইটা আলাদা অসুখ, দুইটাই অসুখ। ট্রিটমেন্ট আলাদা। হ্যাঁ। কারণ এই মাঝখানে কি কি যেন অসুখের নাম বলছি? লিভার সিরোসিস তো দেখালাম ছবি, এখানেও আর কিছু ছবি আছে। আপনাদের তো এখন আবার নিচে ঘন্টা বাজে, ক্লাস শেষ হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ। এই দেখেন, লিভার সিরোসিস হলে পেটটা এরকম ফুলে যায়। আমার নানুর অবস্থা এখন এরকম, পুরো পেটটা ফুলে মানে বসতেও পারে না, শুইতেও পারে না। এটা হচ্ছে লিভার সিরোসিসের পেশেন্ট। লিভারটা বড় লিভারের হয়ে গেছে, সমস্যার ওই যে জন্য না? লিভারে ঘা হয়েছে না, লিভারটা সাইজও বড় হয়েছে। ম্যাম 11টা তো 9 বাজে যাওয়ার সময় হয়েছে ওই হাড়ের এই যে। ছবিটা একটু দিয়ে দেন লিভার সিরোসিস হয়ে লিভার ঘা হয়ে লিভার পড়ে গেছে, ড্যামেজ বুঝছেন? হয়ে ঘা হয়ে গেছে। এই ছবিটা দিন ম্যাডাম, দিতে দেশে মাঝে। এগুলো পাবেন সব আপনারা, নেটে, আপনি নেটে আছে। অনলাইন পাবেন। লিখে সার্চ দিলেই হবে। নেটে সার্চ দিলেই পাবেন। লিভারে উল্টা পাশে ছবি দেখেন, এই যে গল ব্লাডার সব চলে গেছে, দেখেন সব কিছু ফ্যাট দিয়ে ভরে গেছে। দেখছেন লিভারের অবস্থা? এটা ভেতরের দিকে সাইড। এগুলো আমার ফোনে না, এগুলো সব নেটে আছে। যেটা মনে আছে ওইটা একটু দেন এই যে যারা অ্যালকোহল খায় তাদের লিভার কালো হয়ে যায়। নট অনলি কালো, এটাও সিরোসিস হয়েছে। অ্যালকোহল খেলে সিরিয়াস হয়। হ্যাঁ, ভাই আপনারটা হইছে ভাই টেনশনে পড়ে গেছে। না আমি খাই না। যে রিয়েক্টটা করলো মনে হয় খায় আমার তো তোমার জন্য ভয় হইছে। ও, আমার জন্য না আজ পর্যন্ত কেউ সাদে নেই সাদলে খাইতাম আচ্ছা, হার্টের ওই ছবিটা মনে হয় নেটে আছে। হ্যাঁ হার্ট পাম্পিং। পাম্পিং লিখে সার্চ দিতে হবে, হার্ট পাম্পিং লিখলে তো এটাই পাওয়া যাবে। ওরে হাতে ক্লাস করলে ভাই এই 2-20 বছর ক্লাস করে হার্ট পসিবল হয়। বডি 20 বছর ক্লাস করে হার্টের কিছু ডাক্তারি করবো কবে? তাই তো 20 বছর ক্লাস করে হার্টের কিছু বলবে না, ডাক্তারি করবো ডাক্তারি করতে এত কিছু বুঝন লাগে না। তুই স্যার ওষুধের নাম আপনি ডাক্তারি করবেন। তাই আমরা তো টাউন ডাক্তার দেশে আছে। একসাথে দুইটা ওষুধ দিলে যে কত ক্ষতি হইতে পারে। এই কথা শুনেন, আমার একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, ঠিক আছে, সে হচ্ছে কিছুই না, জাস্ট ওর ঠান্ডা জ্বর আসছিল দেখে ও অ্যান্টিবায়োটিক খাইছিল। সেই অ্যান্টিবায়োটিক থেকে এখন ওর একটা চোখ ফেলে দিতে হচ্ছে, চেন্নাই যাচ্ছে সামনের সপ্তাহে। কেন হয়েছে বলি, ওই ওষুধটা খাওয়ার পর ঘুমাই গেছে, সকালে ওঠার পর দেখতেছে ও দুইটা ওষুধ একসাথে খাইছিল, একটা অ্যান্টিবায়োটিক আর একটা কি যেন নাম ভুলে গেছি। দুইটা ওষুধ খাইছিল, মানে দুইটাই অ্যান্টিবায়োটিক ছিল, পাওয়ারফুল। ও খাইছে, ও ভাবছে ও সুস্থ হয়ে যাবে, সকালবেলা উঠে দেখতেছে ওর সারা শরীরে র্যাশ উঠে গেছে। মশা কামড় দিলে যেমন র্যাশ হয়, সারা শরীরে র্যাশ উঠে গেছে। এটা থেকে আস্তে আস্তে ওর কি হলো, ওর মুখ টুক সব র্যাশ দিয়ে ভরে গেছে। এরপরে আমি হসপিটালে ওকে দেখতে যেয়ে কান্না করে দিছি। ডক্টররা তো সাধারণত যত কঠিন অসুখে হোক কান্না করে না, ওকে দেখে আমি কান্না করে দিছি। ওর ভুরুগুলো সব উঠে গেছে, মানে কিভাবে উঠছে মনে হচ্ছে কেউ টেনে উঠাইছে, একটা একটা করে যে উঠে ওরকম না, মনে হচ্ছে কেউ টেনে উঠাইছে। পুরা মুখটা মনে হচ্ছে আগুন আগুন পড়ে ঝলসে গেছে, এরকম নেইলগুলো উঠে গেছে, সব প্রত্যেকটা আঙ্গুল থেকে নেইল উঠে গেছে। কি কারণে হিসেবে নামে ছবি আছে অ্যান্টিবায়োটিকের পাওয়ার হুম?
দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে রিঅ্যাকশন করছে। ম্যাম দেখতে পারি এটা কি এক রাতে হয়েছে ম্যাম? মানে ওই এক রাতে র্যাশ হইছে, একদিনই- পরের দিন থেকে এরকম শুরু হয়ে ম্যাম গেছে। ছবিটা মানে আস্তে আস্তে বলতেছি, এখন ম্যাম কথা বলে নি। এখন লাস্টে ওর একটা চোখ ফেলে দিতে হচ্ছে, মানে এত খারাপ অবস্থা। ঠিক আছে।